পদ্মা সেতু প্রকল্পের টাকায় 400 কোটি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। আলাদা করে বসানো হচ্ছে 7টি পিলার। আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে কাজ। দেশে বাড়ছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা। 2025 সাল থেকে বছরে আয়ের লক্ষ্য 9,000 কোটি টাকা। অগ্রগতি ধরে রাখতে দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিতের পরামর্শ। বগুড়ায় এক সপ্তাহে প্রতিমণ ধানের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। খুশি কৃষক, ঊর্ধ্বমুখী দরে দুশ্চিন্তায় মিল মালিকরা। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ না করার আভাস। সাগরের ঢেউ, পাখির জলকেলি উপভোগে ভোলার চর কুকরিমুকরিতে প্রকৃতি প্রেমীদের ভিড়। হোমস্টে সার্ভিস আর ভিলেজ রেস্টুরেন্ট চালু হওয়ায় পর্যটকদের স্বস্তি। দেখছিলেন প্রধান শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্য নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুধু যোগাযোগ নয়, পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে এজন্য আলাদা করে 7টি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত 12,000 কোটি টাকা থেকেই নদীর গভীরে তৈরি হচ্ছে পিলারগুলো। আগামী বছর ডিসেম্বর নাগাদ শেষ হবে কাজ। সাইফুল ইসলামের ছবিতে এসএন জুয়েলের রিপোর্ট। কনক্রিটের অবকাঠামো যমুনা সেতুর মধ্য দিয়ে 132 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার। এবার পদ্মা সেতুর মাধ্যমে হাই ভোল্টেজের 400 কেভি বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলো। তবে পদ্মা সেতুর স্টিলের তৈরি কাঠামোতে 400 কেভি হাই ভোল্টেজ লাইন টানা সম্ভব নয় বলে মূল সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে আলাদা করে বসানো হচ্ছে 7টি বিদ্যুতের খুঁটি। এর আগে যমুনা সেতুর মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট কানেকশনের সময় পিজিসিবিকে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ দিতে হলেও তার চেয়ে বড় ও জটিল পদ্মা সেতু প্রকল্পে আলাদা করে কোনো ঠিকাদার কিংবা খরচ করতে হচ্ছে না। সেতুর পাইলিংয়ের জন্য শক্তিশালী যে হ্যামার বাংলাদেশে আনা হয়েছে সেটা দিয়েই বিদ্যুৎ বিভাগের জন্য তৈরি করা হচ্ছে এসব পিলার। গত বছরের জুনে মাটি পরীক্ষার পর এর মধ্যে সব পিলারের পাইলিং শেষ। 36টি খুঁটির মধ্যে 32টির কনক্রিটিংয়ের কাজও সম্পূর্ণ। আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ পুরো কাজটি বিদ্যুৎ বিভাগের হাতে বুঝিয়ে দেওয়া সম্ভব বলে আশাবাদী সেতু বিভাগ। যদিও বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় সেটা তাড়াতাড়ি এপ্রিলের মধ্যে শেষ করা, আসলে বাস্তব অগ্রগতি আমি দেখে এসেছি সেটা এপ্রিলে হবে না, সেটা আর একটু সময় লাগবে। আমাদের লক্ষ্যমাত্রা আছে ডিসেম্বর 2021-এর মধ্যে ওইটার কাজটিও সমাপ্ত করা। 7টি পিলারে 3টিতে 4টি করে আর 4টিতে 6টি করে মোট 36টি খুঁটি প্রবেশ করাতে হচ্ছে নদীর তলদেশে। এক একটি পিলারের মধ্যে দূরত্ব 830 মিটার করে। আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা বাড়তি কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান। ফলে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগেও আনবে বৈপ্লবিক এক পরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। চরখিদিরপুর, যেখানে প্রতি মুহূর্তে জন্ম নেয় নতুন খবর। পদ্মার ভাঙনে প্রতিটা মুহূর্ত কাটে ভয় আর আতঙ্কে। এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই চরের মানুষ। রাজশাহীর এই গ্রামটিতে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এর মধ্যে সীমান্তবর্তী 3টি গ্রামের মধ্যে 2টি বিলীন হয়ে গেছে পদ্মার ভাঙনে। এখন অবশিষ্ট আছে খিদিরপুরের কিছু অংশ। এই চরের বাসিন্দারা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার ভাঙনের তাণ্ডব ভালোই জানেন ষাটোর্ধ্ব আশরাফ আলী। চোখের সামনে বিলীন হয়েছে 3 গ্রামের 2টি। অবশিষ্ট গ্রামটিও গিয়ে ঠেকেছে ভারতের সীমান্তে। তো ওই মাটিটা ধরেন নদীর মধ্যে, এখন তো আমাদের কোনো উপায় নেই। অনেকজন চলে গেছে, ধরেন এবার ভাঙলে পরে আমাদেরকেও চলে যেতে হবে। রাজশাহীর দুর্গম চর খিদিরপুর। কৃষি এই গ্রামের প্রাণ ভোমরা। তাদের অর্থনীতির চাকা ঘুরে ফসলের মাঠ আর গরু মহিষ লালন পালনে। কিন্তু যে জমিতে ফসল আবাদ করে তাদের জীবন জীবিকা, বছর বছর পদ্মার ভাঙনে 4000 হেক্টর জমি এখন দাঁড়িয়েছে মাত্র 40 হেক্টরে। শুধু কি ঠিকানা হারানোর ভয়, সংখ্যা আছে রুটি রুজিও। অসুখ বিসুখ হলেও তাদের দুশ্চিন্তার শেষ নেই হাসপাতাল, ডাক্তার। যাতায়াতের মাধ্যম একমাত্র ইঞ্জিন চালিত নৌকা। ঝড় বৃষ্টিতে উত্তাল পদ্মা পাড়ি দিতে হয়তো কারো কারো ভাগ্যে জোটে চিকিৎসা, কারো বা অঘরেই হারাতে হয় প্রাণ।
উপর থেকে ভাঙানো ভেঙে গেছে, আবার 2 মাস হলে এই পারে করেছি। ভয় ভাঙনেরই ভয় আমার। কয়েকটা বাঁধ দিয়ে দিলে তো নদী এক জায়গায় থাকে, তো ওটা তো দিবে না, দেয় না। ভাঙনের কারণে 400 মিটার নদীর গতিপথ পরিবর্তন হয়ে প্রবাহিত হচ্ছে কাতলামারি ভারতীয় সীমান্ত দিয়ে। এতে এই গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ঘুরে যেতে হয় প্রায় 17 কিলোমিটার। দুর্গম এই সীমান্ত রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সমস্যা সমাধানে শীঘ্রই আলোচনা বসার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। একটা করিডোর দেওয়া যেন এই চরবাসীদের ঘুরে যেন আসতে না হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিয়ে কাজ করছে এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। এর আগে গ্রামের চরের মানুষের জন্য প্রায় 2500 ঘর দিয়েছিল সরকার, যা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর আগেও রাজশাহীর এই চর খিদিরপুরে 15,000-এর বেশি মানুষের বসবাস ছিল, যা বর্তমানে নেমে এসেছে 1500-তে। সর্বনাশা পদ্মার ভাঙনে এখানকার মানুষের প্রতিটা মুহূর্ত কাটে আশ্রয় হারানোর শঙ্কায়। এখানকার মানুষের চাওয়া গ্রামের শেষ চিহ্নটুকু রক্ষায় অন্তত একটি স্থায়ী বাঁধ নির্মাণের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চর খিদিরপুর, রাজশাহী। স্বাধীন পেশা হিসেবে বাংলাদেশে দ্রুত বাড়ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা। বৈদেশিক মুদ্রা আয় করা ফ্রিল্যান্সাররা অন্যান্য খাতের মতো নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন। আইসিটি প্রতিমন্ত্রীও বলছেন, প্রণোদনা পেলে 2025 সাল নাগাদ ফ্রিল্যান্সিং থেকেই বছরে আসবে 9,000 কোটি টাকা। ঢাকার বাইরে এ খাতে কর্মসংস্থান বাড়াতে নিশ্চিত করতে হবে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি খাত বিশ্লেষকরা। হরিপদ সাহার রিপোর্ট। আমি দীর্ঘ 10 বছর টিচিং করার পর আমার মনে হলো যে 1 বছর আসলে প্রতিষ্ঠান বন্ধ, আপনারা সবাই জানেন। তো মনে হলো যে সময়টা আমি 6 ঘন্টা হয়তো কলেজে দিতাম, তো বাকি সময়টা আমি কি করব। তো এটা কাজে লাগানোর জন্য আমার মনে হলো যে গ্রাফিক্স ডিজাইনটা শিখি। তার মতো সব বয়সী মানুষ এখন যুক্ত হচ্ছেন ফ্রিল্যান্সিং কাজের সাথে। গ্রাফিক্স ডিজাইন, 3D, 2D মডেলিং সহ বিভিন্ন ধরনের শতাধিক কাজের মধ্য থেকে বেছে নিচ্ছেন পছন্দ ও দক্ষতা অনুযায়ী অনলাইন টাস্ক। রাজধানী সহ সারা দেশে গড়ে ওঠা সরকারি বেসরকারি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রেও বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। আমি পড়ালেখা করি অনার্স ফার্স্ট ইয়ার। যেহেতু করোনা টাইমে কলেজ বন্ধ, তাই আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি। 5RR, আপওয়ার্ক, freelancer.com সহ বিশ্বসেরা অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছেন বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সাররা। প্রতি মাসে আয় করছেন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রাও। আমি মান্থলি $5,000-6,000 আর্ন করেছি। যারা সফটওয়্যার এক্সপোর্ট করছে তারাও কিন্তু 10% ইনসেন্টিভ পাচ্ছে। সরকার যদি আমাদের জন্য এই ইনসেন্টিভের ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমাদের কাজের উদ্দীপনা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বেড়ে যাবে। ঢাকা শহর ফ্রিল্যান্সারের সংখ্যার বিবেচনায় বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এ পেশাকে আরও এগিয়ে নিতে যৌথ উদ্যোগে বিদেশি প্রতিষ্ঠানের শাখা স্থাপনের কথা বলছেন বিশ্লেষকরা। ঢাকার বাইরে অন্যান্য সিটি এবং গ্রাম অঞ্চলে ফ্রিল্যান্সারদেরকে বেশি পরিমাণে এখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই ধরনের জব ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তো সেটা করতে হলে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি সহজলভ্য যদি না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছাটা একটু কঠিন হবে। ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার। এখন 6.5 লাখ ফ্রিল্যান্সারের আয়ে নগদ প্রণোদনার দাবি আইসিটি প্রতিমন্ত্রীর। ক্যাশ ইনসেন্টিভটা যদি 10% দেওয়া হয়, তাহলে আজকের এই $300 মিলিয়ন আয়টা ইনশাল্লাহ 25 সালের মধ্যে $1 বিলিয়ন আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা আয় করে আপনাকে দেশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। বর্তমানে ফ্রিল্যান্সিং সহ আইটি খাতের বার্ষিক রপ্তানি $100 কোটি ছাড়িয়েছে। 2025 সালের মধ্যে এ আয় 500 কোটিতে নিয়ে যেতে চায় সরকার। হরিপদ সাহা। বগুড়ার হাটবাজারে এক সপ্তাহে প্রকারভেদে প্রতি মণ ধানের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। বেশি দামে ধান বেচাকেনায় খুশি কৃষক, তবে মিল মালিকদের প্রতিনিধি আড়তদাররা বেশি দামে ধান কিনে দুশ্চিন্তায় রয়েছেন। তারা সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করতে পারবেন না বলে জানিয়েছেন। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকে সরগরম বগুড়ার দুপচাচিয়া ধাপের হাটের ধানের বাজার। ভ্যান ভর্তি ধান নিয়ে হাটে আসেন কৃষকরা। এবার ধানের ফলন কম হলেও বর্তমান ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। আমরা অঞ্জের ধান বেচলাম, মোটা ধান 1230 টাকা। ধান বিক্রি করে ধান লাভবান হচ্ছি, আমাকে অনেক খুশি। এই ধান মোটামুটি ভালোই হয়েছে এবং দামও ভালো পাচ্ছি এবং আমরা লাভবান। এই দাম থাকলে
কৃষকেরা বাঁচবে। গত 7 দিনে দাম বাড়ায় ধান কেনা নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। লোকসান দিয়ে সরকারকে 37 টাকা দরে চাল দিতে পারবেন না বলে জানিয়েছেন মিল মালিকদের প্রতিনিধিরা। ধান প্রায় 1250 টাকা দাম, সরকার যে দাম বেঁধে দিছে এই দামে আমরা চাল দিতে পারছি না। কৃষকেরা ধান কম দামে বিক্রি করে না, আমরা এখন কি করব? নিরুপায়। ধানের সাথে চালের কোনো মিল হচ্ছে না, ধানের দামটা বেশি, আর বিশেষ করে আমাকে ধানটাই উৎপাদনই কম হয়েছে। বগুড়া ধাপের হাটে মোটা ধান 1150 থেকে 1200 টাকায় এবং চিকন ধান 1300 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাটে প্রায় 10,000 মণ ধান কেনাবেচা হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় কেজি প্রতি 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। এই বিষয়ে জানাতে শহরের হাপানিয়া রাইস মিল এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল। আপনার একটু জানিয়ে রাখি, গত এক সপ্তাহ আগে কিন্তু চালের এই বাজারটা ঊর্ধ্বমুখী এবং এই ঊর্ধ্বমুখী বাজার কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং চালের এই ভর মৌসুমে কিন্তু দাম বৃদ্ধিটা কিন্তু যৌক্তিক মনে করছেন না সাধারণ ক্রেতারা। তারা বলছেন যে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে ধান হাট এবং প্রান্তিক এই যেসব চাষি তারা তুলছেন, এ কারণে কিন্তু তারা এই চালের দরটাকে স্বাভাবিকভাবে নিতে চাচ্ছেন না। আরেকটি বিষয় বলি যে এখানে কিন্তু এই মৌসুমে চালের প্রথম পর্যায়ে যে দাম ছিল 40 থেকে 42 টাকা কেজি, এখন কিন্তু সেই চাল বিশেষ করে মোটা জাতের যেসব চাল রয়েছে এই চালগুলো কিন্তু এখন 44, 45 এবং 48 টাকা দরে বিক্রি হচ্ছে, বিশেষ করে স্বর্ণা জাতীয় যেসব চাল। অন্যদিকে কাটারি বা নাজির যেটা সরু চাল বলা হয়, এই চালগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা পর্যন্ত কেজিতে। প্রতি কেজি চালের কিন্তু দর যদি বলি, গত এক সপ্তাহের ব্যবধানে 5 থেকে 6 টাকা পর্যন্ত এই নওগাঁর মোকামে বেড়েছে এবং মিলাররা বলছেন যে হাটে কিন্তু এখন যেসব ধান আসছে, বিশেষ করে মোটা জাতের ধান, এই স্বর্ণা জাতীয় ধান, এই ধানগুলা সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বৃদ্ধি তারা এই অজুহাতকে দাঁড় করাচ্ছেন এবং এই দাম বৃদ্ধির কারণেই কিন্তু এই চালের দর বৃদ্ধির কথা বলছেন মিলাররা। আরেকটি বিষয় বলি যে এখানে এই জেলায় কিন্তু প্রায় 7.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে এবার। তবে আমন মৌসুমে এবার কিন্তু বিভিন্ন বালাইয়ের কারণে এই ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। বিশেষ করে 18 থেকে 20 মণ পর্যন্ত আমন মৌসুমে ধান উৎপাদন হয়ে থাকে, কিন্তু এবছর সেটা 12 থেকে 13 মণ সর্বোচ্চ ধান পেয়েছে। তবে হাটগুলোতে এখন যে দরে ধান বেচা কিনা চলছে সেই তুলনায় কিন্তু চালের বাজারের ক্ষেত্রে কিন্তু একটা অসম অবস্থা আমরা এখানে লক্ষ্য করছিলাম। বিশেষ করে চালের বাজার ব্যবস্থার সাথে যেটা বলা হচ্ছে যে মিলাররা যেহেতু এই সময়টাতে চাল ক্রাশিং করে থাকেন এবং চালের বাজারের জায়গায় তারা যেটা বলছেন যে সরকারের বেঁধে দেওয়া দরের একটা ফারাক রয়েছে এবং গত 1.5 সপ্তাহে কিন্তু এখানে 5 থেকে 6 টাকা পর্যন্ত এই বৃদ্ধি এই মৌসুমে কিন্তু ক্রেতাদের একটা অস্বস্তি ফেলেছে এবং মিলাররা বলছেন ধানের বাজারের একটা সামঞ্জস্য রাখতে গিয়েই কিন্তু চালের বাজারের এরকম একটা দর ওঠানামা তাদের যুক্তিতে তারা দেখানোর চেষ্টা করছেন এবং এক্ষেত্রে মিলারদের যেটা বলা হচ্ছে যে সরকারের বেঁধে দেওয়া দরের একটা বড় তারতম্যের কারণে বাজারে কিন্তু ধানের দরের কিছুটা ওঠানামা করছে এবং এই বাজারকেই টার্গেট করে তারা কিন্তু চালের দর বাড়িয়েছেন এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি দাম বেড়েছে চিকন সরু চালের জাতের দাম। তো কাজল, এই ছিল নওগাঁর এই চালের বাজারের কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। দেশীয় মাছের বেচাকেনায় সরগরম মানিকগঞ্জের আরিচা ঘাটের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। নদী ও মুক্ত জলাশয়ে পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় মাছ। দাম ও ব্যবসা ভালো থাকায় খুশি মৎস্য শিকারী ও ব্যবসায়ীরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবিতে রিপোর্ট। মাছের দাম হেঁকে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত মাছ ব্যবসায়ীরা। কনকনে শীতের মাঝেও জমে উঠেছে মানিকগঞ্জের আরিচাঘাটের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, শৈল, কই, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছ। জেলেরা জানান পদ্মা যমুনার পানি কমে আসায় জালে ছাকে ছাকে ধরা পড়ছে মাছ, ফলে সরবরাহ ভালো থাকায় আড়তে মাছের দাম কম। বর্তমানে মাছ অনেক ধরা পড়তেছে, তো এখন মাছের দামটা একটু কম। এখানে কোনো বাসি মাছের আনাগোনা নাই, খুব ভালো মাছ পাওয়া যায় এবং খুব সস্তা মূল্যে টাটকা মাছ পাওয়া যায়। ঢাকায় নিয়ে বিক্রি করি, তাতে আমরা লাভবান আছি। তবে আরিচাঘাটের ঐতিহ্যবাহী এ আড়তে পানি নিষ্কাশন সহ নানা সমস্যার কথা জানান কমিটির নেতা। এই মৎস্য আড়তে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। দয়া করে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত তাহলে এখানে মৎস্য আড়ত যারা ব্যবসা বাণিজ্য করে তারা একটু শান্তিতে ব্যবসা করতে পারত।
প্রতিদিন এ আড়তে ৩ শতাধিক পাইকার ও অর্ধশতাধিক আড়তদারের মাধ্যমে ৫০ থেকে ৬০ লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। প্রতিদিন কৃষকেরা বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি এই আড়তে নিয়ে আসেন। বাজারে শীতের সবজি সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, তবে বেড়েছে আলু, পেঁয়াজ আর মরিচের দাম। রিঙ্কু কুণ্ডুর রিপোর্টে ছবি তুলেছেন অমৃত সেন। ভোররাত থেকে কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের তরতাজা সবজি নিয়ে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে আসতে থাকেন। প্রতিদিন জেলার বিভিন্ন জায়গা থেকে খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করে থাকে। 20 টাকা কেজি শৈলার পাতা, 200 টাকা 400 টাকা কেজি ছিল। কপি 10 টাকা 12 টাকা কেজি, সিম হচ্ছে 15 টাকা 14 টাকা কেজি। কোন মালের দাম আছে বলেন? মোটামুটি আজকে বাজার ভালো, কম দাম। 5 থেকে 10 টাকা আলুর দাম বাড়ছে, আপনার পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি পাইছে, আপনার মরিচের দাম বাড়ছে কেজিতে 10 টাকা। তাছাড়া এমনি সবজি ঠিক আছে। সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম, এতে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি কৃষকদের। কৃষক আমরা আবাদ করি, বর্তমান এই যে বাজারে আমরা মনে হয় লস। যে হারে দাম ছিল আগে বর্তমান যে দাম আছে তাতে আমাদের লস হবে। ভাই ফুলকপির বাজার খুব খারাপ ভাই। ফুলকপি আমাদের যে খরচা হয়েছে খরচা অনুযায়ী অর্ধেক টাকা উঠতেছে না। প্রতিদিন এই আড়তে শতাধিক দোকানে প্রায় 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাগরের ঢেউ, সবুজ বন, লাল কাঁকড়া আর অতিথি পাখির জলকেলি উপভোগের জন্য প্রকৃতি প্রেমীদের ডাকছে ভোলার চর কুকরিমুকরি। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের দর্শনীয় স্থানগুলো উপভোগ ও স্বল্প ব্যয়ে থাকা খাওয়ার জন্য বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে হোম স্টে সার্ভিস আর ভিলেজ রেস্টুরেন্ট। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কাজ শুরু করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। করোনা প্রাদুর্ভাবের কারণে গত এপ্রিল থেকে 4 মাস পর্যটক শূন্য ছিল ভোলার সাগরকূলের চর কুকরিমুকরি। দীর্ঘ বিরতিতে ম্যানগ্রোভ বাগানের 272 প্রজাতির গাছগাছালির সবুজে ছেয়ে গেছে সাগরকূলের বিস্তীর্ণ এলাকা। বানর দেখা যায়, হরিণ দেখা যায়, অতিথি পাখিও দেখা যায়। প্রকৃতি প্রেমী যে আসলে আগের মতো সেই সমস্যাগুলি এখন আর উপভোগ করতে হয় না। সব শ্রেণীর পর্যটকদের জন্য পিকেএসএফ এর অর্থায়নে গড়ে উঠেছে হোমস্টে সার্ভিস, ভিলেজ রেস্টুরেন্ট, যেখানে রয়েছে স্বল্প ব্যয়ে থাকা খাওয়ার সুবিধা। এই দুর্গম এলাকা পর্যটকরা ঘুরতে আসে, পরিবার পরিজনকে নিয়ে যেন বিভ্রান্তিতে না পড়তে হয়। পর্যটন আকর্ষণ আর গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে কাজ করছে পরিবার উন্নয়ন সংস্থা এফডিএ। যদি এই এলাকায় টুরিস্টরা আসেন তাইলে ওই এলাকার স্থানীয় লোকজনের, যেহেতু ওটা অবহেলিত একটি এলাকা, ওখানে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। পর্যটনের বিকাশে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। প্রাইভেট সেক্টর এবং সরকার যদি আরো বেশি করে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা মনে করব কুকরিমুকরি অন্যতম পর্যটন স্পট হিসেবে খ্যাতি অর্জন করবে। আর ইকো ট্যুরিজম প্রকল্পের আওতায় সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানালেন পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর শীর্ষ কর্মকর্তা। এখানে একসাথে জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে আমরা পর্যটন শিল্পকে উন্নত করব, যার ফলে দারিদ্র্য বিমোচন হবে। 2019 সালে 34,000 পর্যটক এসেছিলেন চর কুকরিতে, আর 2020 সালে করোনার মধ্যে 1.5 লক্ষাধিক পর্যটক কুকরিমুকরি ভ্রমণ করেছেন। সময় সংবাদ। বাণিজ্য। বড়দিন উৎসব ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে লন্ডন সহ ব্রিটেনে বেশ কয়েকটি শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার থেকে 2 সপ্তাহের জন্য এই লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যেসব এলাকায় লকডাউনের আওতায় থাকবে সেসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। এদিকে যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে দেশটির ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। সর্বোচ্চ পর্যায়ে লকডাউনের ঘোষণা আসার পরপরই এভাবে বিপণী বিতানে ভিড় করতে দেখা যায় লন্ডনের বাসিন্দাদের। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে শেষ মুহূর্তে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বড়দিন উপলক্ষে কেনাকাটা সারতে দেখা যায় বহু মানুষকে। এর আগে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাজ্যের লন্ডন সহ কয়েকটি শহরে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বড়দিনের উৎসব ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে রোববার থেকে 2 সপ্তাহের জন্য এ লকডাউনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 30 ডিসেম্বর লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে, আর তাই কঠোর বিধিনিষেধের কথা ভাবতে হলো। এবারের বড়দিন অন্যবারের মতো উদযাপন করতে পারবো না আমরা। যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে সেসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। এক এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। গত এক সপ্তাহে ব্রিটেনে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যেই দেশটিতে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এটি আরও দ্রুত গতিতে ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা। এ অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর পেল ব্রিটেনবাসী। যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পর ২৮ অথবা ২৯ তারিখের দিকে অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত তথ্য সংস্থাটির কাছে আসতে পারে সোমবার। অক্সফোর্ডের টিকার ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটিতে ইতোমধ্যে ১,৪০,০০০ মানুষ মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের টিকা নিয়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। চীনের সেমিকন্ডাক্টর ড্রোন কোম্পানিতে প্রযুক্তি পণ্য রপ্তানি করতে বন্ধ করতে দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের স্বনামধন্য সেমিকন্ডাক্টর আর ড্রোন কোম্পানিতে রপ্তানি কালো তালিকাভুক্ত করে নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ সময়েও বেইজিংকে চাপে রাখতে পদক্ষেপ নিল ট্রাম্প। রপ্তানিকারক কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রযুক্তি পণ্য বা যন্ত্রাংশ এসব কোম্পানিতে পাঠাতে পারবে না। সাথে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়কেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে স্পষ্ট চীনের সাথে বাণিজ্য যুদ্ধ বহাল রাখতে এমন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বইয়ের বিরুদ্ধে এবার ভয়াবহ দুর্ঘটনার পরও বৈমানিকদের সঠিকভাবে প্রশিক্ষণ না দেওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন সিনেটর তদন্তকারী দল জানায় ২০১৯ সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিমানটির আকাশে উড্ডয়ন নিরাপদ করতে যখন নানা কার্যক্রম চলছিল তখনও সঠিকভাবে বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। তদন্তকারী দল বোয়িং আর মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপনেরও অভিযোগ এনেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে দুই সংস্থাই। বোয়িং কর্তৃপক্ষ বলছে বিমানের নিরাপত্তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। ২০১৯ সালে ইন্দোনেশিয়া আর ইথিওপিয়ার দুর্ঘটনার পর চলাচল বন্ধ করে দেওয়া হয় বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমান। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, এখন বেলা প্রায় 12টা বাজতে যাচ্ছে। 3 ঘন্টা প্রায় ডিএসসির লেনদেন শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী সূচকের নিম্নমুখী প্রবণতায় কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম চলছে। সেক্ষেত্রে 19 পয়েন্ট কিন্তু হারিয়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, 5088 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসি শরিয়ার সূচক ডিএসসিএস অবস্থান করছে 4 পয়েন্ট হারিয়ে 1175 পয়েন্টে। এছাড়া ডিএসসির বিশেষায়িত সূচকটি সেটি হচ্ছে অবস্থান করছে 2 পয়েন্ট হারিয়ে 1795 পয়েন্টে। এখন পর্যন্ত 62,358টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 317 কোটি 43 লাখ টাকা। এছাড়া 86টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। নিম্নমুখী রয়েছে কিন্তু অপরিবর্তিত রয়েছে 188টি এবং বৃদ্ধি পেয়েছে কিন্তু অপরিবর্তিত রয়েছে 176টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া যদি এখন শীর্ষ 20টি এরকম প্রতিষ্ঠানের যদি রেটগুলো আপনাদের জানিয়ে দিই, সেটি হচ্ছে যে প্রথমে কিন্তু আমরা দেখছি শীর্ষ 20-এ কিন্তু বেক্সিমকো বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর বিক্রি করছে 33 টাকা 70 পয়সা দরে। সর্বোচ্চ কিন্তু তার মূল্য ছিল 34 টাকা 20 পয়সা। সর্বনিম্ন ছিল আমরা দেখছি 32 টাকা 50 পয়সা দরে তারা বিক্রি করেছেন। এছাড়া বেক্সিমকো ফার্মা দেখছি আমরা 158 টাকা 50 পয়সা দরে তাদের প্রতিটি শেয়ার এখন পর্যন্ত হাতবদল চলছে। সর্বোচ্চ মূল্য ছিল 159 টাকা 90 পয়সা। সর্বনিম্ন দেখছি আমরা 154 টাকা 80 পয়সা ছিল প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি 58 টাকায় তাদের শেয়ার বিক্রি করছে। সর্বোচ্চ কিন্তু ছিল 59 টাকা 40 পয়সা, প্রায় বলা চলে যে 1 টাকা 40 পয়সা বৃদ্ধি ছিল শেয়ারটির। সর্বনিম্ন তারা ছিল 56 টাকা 50 পয়সা দ্বারা তারা বিক্রি করেছে এবং গত সপ্তাহে কিন্তু শেয়ারটির মূল্য ছিল 56 টাকা 10 পয়সা। অরিয়ন ফার্মার প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি হচ্ছে 49 টাকা 80 পয়সা দরে। সর্বোচ্চ ছিল 50 টাকা 90 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 48 টাকা 40 পয়সা বিক্রি হয়েছে। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের প্রতিষ্ঠানটি 5 নম্বর অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি 57 টাকা
90 পয়সা দিয়ে তাদের শেয়ার বিক্রি করছে। সর্বোচ্চ ছিল 58 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল 52 টাকা 20 পয়সা। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, অর্থাৎ সর্বোচ্চ ছিল 1049 টাকা, এখন বিক্রি হচ্ছে 1025 টাকা 70 পয়সা দরে। এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু 1020 টাকা 10 পয়সা। তো এই ছিল এখন পর্যন্ত ডিএসসি লেনদেনের সবশেষ খবর। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। পদ্মা সেতু প্রকল্পের টাকায় 400 কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। আলাদা করে বসানো হচ্ছে 7টি পিলার। আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে কাজ। দেশে বাড়ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা। 2025 সাল থেকে বছরে আয়ের লক্ষ্য 9,000 কোটি টাকা। অগ্রগতি ধরে রাখতে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতের পরামর্শ। এবং বগুড়ায় এক সপ্তাহে প্রতিমণ ধানের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। খুশি কৃষক, ঊর্ধ্বমুখী দরে দুশ্চিন্তায় মিল মালিকরা। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ না করার আভাস। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।